তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি হাজত চাইছেন, অর্থাৎ তিনি কাস্টাডি চাইছেন যে সিবিআই যেন বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনারকে কাস্টাডিতে নেন, ইনক্লুডিং সঞ্জীব ঘোষ এবং কলকাতা পুলিশ কমিশনারকে কাস্টাডিতে নিন। এ তো বিরোধী স্বর শাসক স্বর মিলে যাচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন যে বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিতে হবে সিবিআই কে এই আরজিকর কাণ্ডে প্রেক্ষাপটে, তাহলেই সত্য উদ্ঘাটিত হবে। ঠিকই একই সঙ্গে সুখেন্দু শেখর রায় যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনিও টুইট করে একই ডিমান্ড করছেন। পেছনের গেম প্ল্যানটা কি আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো। অনেক গভীর রাতে এই মেসেজ পাওয়ার পর আমার মনে হলো এটা বাংলা বার্তা দর্শকদের জানা দরকার। তিনটে কারণ হতে পারে। এক, সুখেন্দু শেখর রায়ের রাজ্যসভার রিনিউ হবে না, অর্থাৎ রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি এবার রিনমিনেশন পাবেন না, ফলে তিনি বিদ্রোহী হয়েছেন। সাম্প্রতিককালে তিনি অনশনেও বসেছিলেন এই ছাত্রছাত্রীদের সমর্থনে। আবার গতকাল রাত্রিবেলা এই টুইটটা করলেন। অর্থাৎ এর ফলে সুখেন্দু শেখর রায়কে দলকে শোকজ বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। কারণ দলের লাইনের বিরুদ্ধে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেড, অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেড লোক বিনীত গোয়েল, তাকে চ্যালেঞ্জ করা হলো। সম্ভাবনা এক। সম্ভাবনা দুই হচ্ছে যে এই সমস্ত ঘটনাটার মধ্যে দিয়ে সুখেন্দু শেখর রায়কে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের মধ্যেও যে আরেকটা স্বর আছে, তৃণমূল কংগ্রেসের ইমেজ বিল্ডিং এর ক্যাম্পেইনটা করতে চাইছেন হয়তো। আমি কেন বলছি, যখন ছাত্রছাত্রীদের সমর্থনে দক্ষিণ কলকাতায় সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি এতে অনশনে বসলেন, তার সঙ্গে আমি দেখছিলাম তন্ময় ঘোষ যিনি ভাইপোর খুব কাছের লোক এবং আরো একজন নেতা একই সঙ্গে তারা অনশনে বসছিলেন, আমি যতদূর খবর পেয়েছিলাম। অর্থাৎ ভাইপো শিখিয়ে দিয়েছেন যে তৃণমূলের মধ্যে একটা বিরুদ্ধ স্বর করে তৃণমূল সবাই খারাপ নয় এই ইন্টারপ্রিটেশনটা তৈরি করার, এটা মানুষকে পাজল করার রাজনীতি, যেটা ভাইপো খুব ভালো করেন সেটা। এটা সম্ভাবনা দুই। আর সম্ভাবনা তিন, সেটা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ সম্প্রতি ভাইপোর আলটিমেটলি ইডির ডাটা এই এন্টায়ার পর্বটা আপাতত স্থগিত হয়েছে, কিন্তু দিল্লির সুপ্রিম কোর্ট সেই রায় আপাতত রিজার্ভে রেখেছেন। সেই রায় উঠে গেলে যদি আবার গরু কয়লা বালি পাথর কোনো কেসে ভাইপোকে ডাকে এবং ভাইপো যদি গ্রেফতার হয়ে যান, সেই জন্য দিল্লির শাসককে একটু পাজল করে রাখা। অর্থাৎ আমি প্রয়োজন হলে একনাথ শিন্ডে হতে পারি, আমি পিসির লাইনে নাও যেতে পারি, মানে এই মেসেজটা দিল্লিকে দেওয়া। এই তিনটে সম্ভাবনা কিন্তু আমার মনে হচ্ছে, যে কারণে সুখেন্দু শেখর রায় সিপির কাস্টোডিয়াল ইন্টারোগেশন চাইছেন সিবিআই কে দিয়ে। একটু খেয়াল করে দেখুন আরো একটা ঘটনা, সেটা হচ্ছে রাজ্যসভায়, আমি প্রথম পয়েন্টে একটু ফিরে যাব। রাজ্যসভায় ইদানিংকালে সুখেন্দু শেখর রায়কে কম গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস ওভারঅল। ডেরেক ওব্রায়েনকে দলনেতা করেছেন, সাগরিকা ঘোষকে সদ্য নিয়ে এসে খুব প্রমিনেন্স দিচ্ছেন, অন্যান্য পদাধিকারীদের পোস্ট দিয়েছেন, কিন্তু সুখেন্দু শেখর রায়ের কোনো পোস্ট নেই। ফলত উনি বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসে একঘরে হয়ে যাচ্ছেন এবং রিনমিনেশন পাবেন না, ফলত তিনি বিদ্রোহী। যেটা প্রথম পয়েন্টের অ্যাডিশন আমি এতে করলাম। কিন্তু যাই হোক না কেন, যে সুখেন্দু শেখর রায় সিপি কে সিবিআই কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করুক, সন্দীপ ঘোষকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করুন, পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা, তাতে সম্ভাবনা দুইয়ের ব্যাপারটাও চলে আসতে পারে, সম্ভাবনা তিনের ব্যাপারটাও চলে আসতে পারে, যেখানে ভাইপো একটা প্যারালাল স্রোত দলের মধ্যে বজায় রাখছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেমন কুণাল ঘোষকে দিয়ে আক্রমণ করিয়েছিলেন, কুণাল ঘোষ এবারেও এই আরজিকর কাণ্ডে যে ভূমিকা নিচ্ছেন সেই ভূমিকার সঙ্গে আবার সুখেন্দু শেখর রায় মিলছে না। অর্থাৎ দলের মধ্যে দুটো মুখকে বরাবর সামনে নিয়ে এসে পুরো বাংলার মানুষকে পাজল করে রাখা, অর্থাৎ সব তৃণমূল খারাপ নয় এই কনসেপ্টটাকে ভাইপো ভাসিয়ে দিতে চাইছেন অ্যাপারেন্টলি। মানে আমার সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এই যে সিপি কে কাস্টাডিতে চাইছেন, এই পুরো ব্যাপারটা মানে সিপি অর্থাৎ বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিচ্ছে, সেটা শুভেন্দু অধিকারী চাইছেন, সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদও চাইছেন। তা মানুষ পাজল হয়ে যাবে, এই পাজল করাটা হয়তো ভাইপো চাইছেন। অনেকগুলো সম্ভাবনা আছে, দেখা যাক ডেভেলপমেন্ট কি হয়। যদি সুখেন্দু শেখর রায়কে দল সাসপেন্ড করে বা বহিষ্কার করে, তাহলে বুঝতে হবে যে প্রথম সম্ভাবনাটাই ঠিক, যে রাজ্যসভায় রিনমিনেশন পাবেন না বলে
তার বিবেকের ডাকে তিনি এখন এইসব কথাগুলো বলছেন, এবং এই সময় বিবেকের ডাকটা বেশিরভাগ ক্ষেত্রে দেয়, সেই বিবেকের ডাকটা তিনি দিচ্ছেন। কিন্তু সম্ভাবনা 2-3 উড়িয়ে দেওয়া যায় না। ভাইপোর জনমানুষে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে দুটো ধারণা থাকুক, সেটা ভাসিয়ে দেওয়া। তৃতীয়, দিল্লিকে মেসেজ পাঠানো যে আমি প্রয়োজন হলে একনাথ শিন্দে হতে পারি। অনেকগুলো সম্ভাবনা কিন্তু জন্ম দিল সুখেন্দু শেখর রায়ের এই টুইট, যেখানে তিনি পরিষ্কারভাবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই কাস্টাডিতে নিক যথার্থভাবে বলেছেন। দাবিটা ন্যায্য, এটা তো আমরাও বলছি, এবং সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবীর মানুষ বলছে যে এই কালপিট কনস্পিরেটর কিন্তু কনস্পিরেসির মধ্যে কিন্তু বিনীত গোয়েল আছে। অর্থাৎ এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে সমস্ত মানুষকে গুলিয়ে দেওয়া, এই আর্জি করে রাত দখলের রাতে হুলিগানদের ঢুকে যাওয়া, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা, এন্টায়ার কনস্পিরেসির মধ্যে বিনীত গোয়েল লোকটি আছে। ফলে সুখেন্দু শেখর রায়ের দাবিটা ভুল নয়, কিন্তু কেন তুললেন সেই ব্যাখ্যাটাই করলাম 3টে সম্ভাবনা নিয়ে। এবং আজকের দিনে যার দাঁড়িয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে এন্টায়ার ঘটনাটা একটু 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 আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি। গতকাল কি কি ঘটলো আপনারা জানেন। সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু আইড বয়, তাকে প্রায় 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত সিবিআই ছেড়েছে। আপনাদের মনে প্রশ্ন উঠেছে, আমার মনে প্রশ্ন উঠেছে, কবে সন্দীপ ঘোষ গ্রেফতার হবে। কিন্তু সন্দীপ ঘোষের গ্রেফতারিটা কিন্তু এসেনশিয়াল। তার মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য, তার মধ্যেই লুকিয়ে রয়েছে সমস্ত স্টোরি। তিনি সব জানেন, পরতে পরতে প্রত্যেকটা ঘটনা তিনি জানেন, এবং তিনি জানেন শুধু না, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে এই হত্যাকাণ্ডের এন্টায়ার এপিসোডটা। আমি কেন বলছি বলুন তো। যেমন প্রথম দিন 13.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, পরের দিন 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আমি বলছি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবেন, এটা আমার 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 চিন্তা বলছে যে শেষ পর্যন্ত তাকে সিবিআই তুলে নেবে, যতক্ষণ পর্যন্ত তিনি সহযোগিতা করবেন। যেখানে মিসিং লিঙ্ক দেখবেন, যেখানে বিভিন্ন ডাক্তারদের বয়ান এবং তার বয়ানের মধ্যে একটা তফাৎ দেখবেন, এবং তিনি সেখানে কোঅপারেট করবেন না, যখন সিবিআইয়ের মনে হবে যে এই লোকটা আমার সঙ্গে কোঅপারেট করছে না, আমি যা প্রশ্নের উত্তর চাইছি উত্তরটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই সময় তাকে তুলে নিয়ে যাবে। তো সেই ঘটনাটা, সেই মহেন্দ্রক্ষণ কখন আসবে আমরা সবাই চিন্তা করছি। কিন্তু এরই মধ্যে অনেক কিছু ঘটে গেছে। সিবিআই ত্রিমুখী অপারেশন স্টার্ট করে দিয়েছে, 3 দিক থেকে অপারেশন করেছে। এমনকি দিল্লি থেকে মনোরোগ বিশেষজ্ঞ 3 জনকে উড়িয়ে নিয়ে এসছে। কেন? যাদের জিজ্ঞাসাবাদ চলছে, বিশেষ করে সঞ্জয় কুমার রায়, তাঁর জিজ্ঞাসাবাদের সময় তাঁর সামনে 3 জন মনোরোগ বিশেষজ্ঞকে বসিয়ে রাখবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, তার কথার রিয়াকশন তারা বিশ্লেষণ করে তারা সিবিআইকে দেবে। সিবিআই কিন্তু এই মুহূর্তে 24 ঘন্টা খাটছে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, 24 আওয়ার্স। এখানে কোনো বাইন্ডিং নেই। সারা পৃথিবীর মানুষ এখন ইনভলভ হয়ে গেছে, সারা পৃথিবী জুড়ে নিন্দা হচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকারও চাইছে যে এটা শেষ পর্যন্ত একটা বিহিত হোক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে শুধু খুব সিম্পল একটা প্রশ্ন করবো, একটু ভালো করে ভেবে দেখুন। যারা মিছিলে হাঁটছেন না, নাট্যকর্মী, অভিনেতা, ফিল্ম স্টার, সবাই নেমে পড়েছেন। কলেজের অধ্যাপক, স্কুলের প্রাক্তন ছাত্ররা, বর্তমান ছাত্ররা, কলেজের প্রাক্তন ছাত্ররা, লাখে লাখে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। সে মানুষরা একটা দাবি করছেন যে উই ওয়ান্ট জাস্টিস। আচ্ছা, জাস্টিস বলতে কী বোঝেন একটু ভালো করে খেয়াল করে দেখুন তো। আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেবো। জাস্টিস বলতে কি, ধরুন যে অপরাধী চিহ্নিত হলো তাঁর ফাঁসি, তাহলেই জাস্টিস হয়ে গেল? ভালো করে ভেবে দেখুন। ধরুন সঞ্জয় কুমার রায় এককভাবেই রেসপন্সিবল সমস্ত ঘটনাটার জন্য, তাহলেই তার ফাঁসি হয়ে গেল, তাহলে আমরা খুশি। আবার 6 মাস বাদে এনআরএসে হলো, 6 মাস বাদে মেডিকেল কলেজে, ঈশ্বর করুন না হোক। আবার যদি 1 বছর বাদে অন্য কোথাও হোক, তখন আবার উই ওয়ান্ট জাস্টিস, মিছিল বেরোবে, মিটিং হবে, স্লোগান হবে, রাত জাগবেন, অনেক কিছু হবে। তারপর যখন তার আইডেন্টিফাইড হবে, শাস্তি হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। কামদুনিতেও আমরা জাস্টিস চেয়েছিলাম। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে যে এই অপরাধীদের বিচরণযোগ্য যে স্পেসটা করে দিয়েছেন, যাঁরা করে দিয়েছেন, তাঁদেরও শাস্তি চাই। এই দাবিটা দয়া করে হাত জোর করে বলছি আপনারা তুলুন। যারা মিছিল মিটিংয়ে হাঁটছেন না, উই ওয়ান্ট জাস্টিস বলে অপরাধী শাস্তি চাই বলে ছেড়ে দিচ্ছেন, একটু ভালো করে ভেবে দেখুন তো। সঞ্জয় রায় ওই আরজিকর মেডিকেল কলেজে হসপিটালের 4 তলায় কোথায় ডাক্তার ঘুমিয়ে আছেন সেই ঘরে ঢুকে গেল। এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা কে গড়ে তুলেছে? আমি বলছি এর মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী গতকাল একটা বক্তব্য রেখেছেন, বক্তব্যটা খুব ইম্পর্ট্যান্ট। পরিষ্কারভাবে বলেছেন যে বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, এসপি দাস, ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার এসপি দাস, ডাক্তার সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল 4 জনকে কাস্টাডিতে নেওয়া দরকার। এবং 4টি ফোনের মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য, সমস্ত তথ্য। সেই 4টি ফোন বাজেয়াপ্ত করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, রাজীব কুমার, সন্দীপ ঘোষ, এদের প্রত্যেকের ফোনটাকে বাজেয়াপ্ত করা দরকার। যা স্পষ্ট কথা, সত্যি কথা, সেটা সরাসরি বলেছেন। আমি আপনাদের কাছে শোনাবো যে
শুভেন্দু কি বলেছেন এক্স্যাক্টলি ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি শুধু সিবিআই কে বলবো, আপনারা বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে দেন, এসপি দাস এবং সুশান্ত রায়কে কাস্টডিতে নেন, আর ফোনগুলো বাজেয়াপ্ত করুন। মমতা ব্যানার্জির ফোনটা নিতে হবে, নারায়ণ স্বরূপের নিগমের ফোনটা নিতে হবে, রাজীব কুমার বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে এবং ফেস টাইম ওর কল রেকর্ডও আপনাদের উদ্ধার করতে হবে। সব পেয়ে যাবেন কি করেছে। দেখুন তিনি দাবি করেছেন সিবিআইয়ের কাছে, এগুলো দাবি করেছেন যথেষ্ট যুক্তিসঙ্গত দাবি। আমি কেন বলছি, ধরুন যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে সেটা এককের দ্বারা হত্যাকাণ্ড নয়। যে কন্যাটি মারা গেছেন তার মাকে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে গিয়েছিলেন আমরা তো দোষীকে ধরে দিয়েছি, তখন তার মা প্রতিবাদ করে বলেছেন এটা এককের কাজ নয়, এটা একাধিক ব্যক্তির কাজ। তখন বলেছেন হ্যাঁ 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 ঠিকই তো, আমারও তো সেটা মনে হচ্ছে। খাওয়াতে গিয়েছিলেন, একা মেরেছে সঞ্জয় রায়। পরবর্তীকালে তার মা যখন প্রতিবাদ করেছেন এই বিনীত এটা দেখো তো, এটা আমারও মনে হচ্ছে, অর্থাৎ মা বলার পর মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে। গল্পটা বুঝেছেন তো? তাহলে স্পট মানে প্ল্যানিংটা কি, প্লটটা কি, অর্থাৎ যেন তেন প্রকারেণ হাসাপ করার, চাপ চেপে যাওয়ার একটা পরিকল্পনা প্রথম থেকে ছিল। আমি আপনাদের বলছি 4টে ফোনের কথা কেন ইম্পর্টেন্ট, আমি এবার একটু সংক্ষেপে ব্যাখ্যা করছি কেন ইম্পর্টেন্ট। দেখুন হত্যাকাণ্ড সংগঠিত হওয়া একটা পর্ব, কিন্তু তারপর থেকে যা যা ঘটনা ঘটেছে, ডেড বডি ছিনতাই করা, ডেড বডি জোর করে বাবা মার বিনা অনুমতিতে নিয়ে দৌড়ে নিয়ে গিয়ে দ্রুত সৎকার করানোর ব্যবস্থা করা, এই পর্ব থেকে যে এন্টায়ার এপিসোডগুলো একটার পর একটা ঘটছে, সন্দীপ ঘোষকে রিজাইন করিয়েও তিনি রিজাইন করলেন, সঙ্গে সঙ্গে তাকে আবার রিইনস্টেট করা, এই সমস্ত কিছুর মধ্যে লুকিয়ে রয়েছে বৃহত্তর প্লটটা। এই প্লটটা কিন্তু ইনভেস্টিগেটেড হওয়াটা ভীষণ জরুরি, যার জন্য শুভেন্দু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনটা নেওয়া দরকার। প্রথম দিন খেয়াল করুন, যে বৃহস্পতিবার রাত্রে যখন মেয়েটি মানে শেষ পর্যন্ত মারা গেল, খুন হলো, তাকে খুন করা হলো, শুক্রবার দিন রাত 2টো পর্যন্ত জেগেছি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার রাত দখলের রাত যেদিনকে 14ই আগস্ট রাত, সেদিনকে ভোর 4টে পর্যন্ত জেগেছে। অর্থাৎ তাঁর সঙ্গে কথা হয়েছে বিনীত গোয়েলের, তাঁর সঙ্গে কথা হয়েছে বাকিদের। তিনি সর্বোত্তম একদম শক্তিতে রয়েছেন, ফলে তাঁর কনসেন্ট না নিয়ে বিনীত গোয়েল এরা কিছু করেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান অফ দ্য মেন অ্যাডভাইসার্স এইসবের ক্ষেত্রে রাজীব কুমার। ফলে রাজীব কুমার, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় 4 জনের ফোন, তাঁদের কথোপকথন এইটা যদি ইন্টারসেপ্ট করতে পারে, কোনোভাবে বার করতে পারে, সেখান থেকেই বেরিয়ে যাবে এই বৃহত্তর প্লটটা। অর্থাৎ সাপ্রেশনটা কেন, একটা তথ্যকে সাপ্রেস করার চেষ্টা, পেছনের কারণটা কি, এই যে রাজ্যগড়ের মধ্যে লোক লুম্পেনদের ঢুকিয়ে দেওয়ার পেছনে কারণটা কি, যাতে বৃহত্তর সমাজে যে গণ আন্দোলন হচ্ছে সেটা মানুষ যাতে দেখতে না পায়। এই যে কনস্পিরেসি, এই কনস্পিরেসির মধ্যে তো মমতা বিনীতের বারবার কথোপকথন হয়েছে, ফলে তাদের ফোনটা সেপ্ট করাটা, ফোনের বয়ানগুলোকে, রেকর্ডগুলোকে বার করাটা খুব খুব ইম্পর্টেন্ট। এবার শুভেন্দু যেটা বলছেন যে বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টাডিতে নেওয়া দরকার, এটা কেন জরুরি আমি আপনাদের খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি। যে বিনীত গোয়েলের রেজিগনেশন ডিমান্ড করেছেন ছাত্র সমাজ। আমি বলছি বিনীত গোয়েল কিন্তু এই কনস্পিরেসির কনস্পিরেটর। আমি কেন বলছি খুনের নয়, আমি বলছি এই তথ্য লোপাটের কনস্পিরেসি। দেখুন পরপর শুভেন্দু একটা টুইট করেছেন, আমি টুইটটা পড়ছিলাম, সেখানে একাধিক তথ্য, একাধিক প্রশ্ন করেছেন। যে বেসিনে রক্তমাখা হাত ধুয়েছেন সেই বেসিনটাকে রিপ্লেস করা হয়েছে, ভিসারের রিপোর্ট চেঞ্জের কথা বলা হয়েছে, একাধিক বিষয় বলেছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। তথ্য তো বেসিক্যালি তথ্য লোপাট করার কাজটা কলকাতা পুলিশ করেছে, তো অস্বীকার করে লাভ নেই। বিনীত গোয়েল যতই বলুন আই এম অ্যাংরি, তার ওই কথাবার্তার মধ্যেই বেরিয়ে গেছে যে হি হ্যাজ বিন কট রেড হ্যান্ডেড। বাংলার মানুষ তাকে ধরে ফেলেছে যে কনস্পিরেসিটা কি, আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে রাত দখলের রাতে যে ধ্বংসলীলা চলেছিল, সেই দিন কলকাতা পুলিশ ওই হসপিটালের ভেতরে গিয়ে মহিলা নার্সিং স্টাফেদের বাথরুমে গিয়ে লুকিয়েছিল। অভিনয় ছিল, ভণ্ডামি ছিল, এবং উইথ দ্য কনসেন্ট অফ দিস জেন্টলম্যান বিনীত গোয়েল কম্বল চেয়েছিল আমি রুগী সাজবো, অর্থাৎ দেখানো যে দেখো 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 আমাদের ওরা মারছে। ভাবুন, মানে কলকাতা নার্সিং স্টাফরা পাহারা দেবে, পুলিশ কম্বলের তলায় শুয়ে থাকবে। ন্যাকামি নয় আপনি বলুন তো? যে পুলিশ ওই কম্বলের তলায় রুগী সাজছে, যে পুলিশ মহিলাদের নার্সিং স্টাফেদের বাথরুমে গিয়ে লুকোচ্ছে, তাদের পরিবার নেই, পরিবারের কাছে তারা গিয়ে জবাব দিতে পারে না। আমি বলছি, আমি কলকাতা পুলিশের অধিকাংশ কর্মীকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, আমি তাদের কাছে বলছি একটু প্রশ্ন করে দেখুন তো, বিনীত গোয়েল কোথায় টেনে নামালো? কয়েকশো র্যাফ ছিল, সেই র্যাফ কোথায় গিয়েছিল? সাইড হয়ে যেতে বলেছিল। নার্সিং স্টাফেরা প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন যে আমাদের বলা হয়েছে যে লাঠি না চালাতে। আপনি ভাবুন, ধ্বংসলীলা চালাচ্ছে, তাদের লাঠি পর্যন্ত চালাতে বারণ করা হয়েছে। এখানেই তো লুকিয়ে রয়েছে কেমিস্ট্রিটা, পরিষ্কার কেমিস্ট্রিটা লুকিয়ে রয়েছে। আর এই কেমিস্ট্রিটা যারা ইমপ্লিমেন্ট করেছেন তারা হচ্ছেন এই বিনীত গোয়েল বাহিনী।
ফলে এই বিনীত গোয়েলকে কিন্তু ইমিডিয়েটলি কাস্টাডিতে নিতে হবে। যতই তিনি অ্যাংরি দেখান, তাকে যদি সিবিআই ডেকে পাঠায়, তাকে যদি শেষ পর্যন্ত কাস্টাডিতে নেয়, সেখানেই বেরিয়ে পড়বে আসল রহস্য। একজন কয়েকদিন আগে অধীর চৌধুরী একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছিল কথাটা। পরিষ্কার বলেছেন যে এসপি সন্দীপ ঘোষকে থানায় নিয়ে গিয়ে বা কাস্টাডিতে নিয়ে গিয়ে পেছনে বেড়ি মারলেই সব বেরিয়ে যাবে, গড়গড় করে বার করে দেবে। একদিন 13.5 ঘন্টা, একদিন 13 ঘন্টা, 26.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন আপনাদের কাছে করছি, কলকাতা পুলিশ 34 জনকে জিজ্ঞাসাবাদ করেছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি কেন? এখানে লুকিয়ে রয়েছে উত্তরটা, ভালো করে ভাবুন। সন্দীপ ঘোষকে যে সিবিআই 26.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো, সেই সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদের তিনি নাকি আসতে চাননি, তাকে নাকি ডাকা হয়েছে, তিনি আসতে চাননি। কলকাতা পুলিশ তুলে নিয়ে আসতে পারতো না? বেলেঘাটা থানার পুলিশ তো তার বাড়ি পাহারা দিচ্ছে, সে দৃশ্য তো আমরা অন ক্যামেরা দেখেছি। এখানে তো লুকিয়ে রয়েছে আসল উত্তর। সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ ইন্টারোগেট করেনি কেন? বিনীত গোয়েল, ইউ মাস্ট রিপ্লাই। উত্তরটা আপনাকে দিতে হবে। আপনি ওয়ান অফ দ্য কনস্পিরেটার্স। আজকে পোস্ট কিলিংয়ের পর যা ঘটনা লুকোনোর চেষ্টা হচ্ছে, যেসব তথ্য লোপাট করে, এইখান থেকে তো বেরিয়ে আসছে তথ্য লোপাটের অঙ্ক। ডায়েরির পাতাগুলো মিসিং হলো কী করে? শোনা যাচ্ছে এখন ডায়েরি যে পাতা, 31 বছরের কন্যা যে ডায়েরি লিখতেন, সেই ডায়েরি থেকে একাধিক পাতা পাওয়া যাচ্ছে না। এখন ম্যানেজ করার প্রচেষ্টা শুরু হচ্ছে, তার মধ্যে অ্যাগ্রেসিভ পলিটিক্স শুরু হয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, 42 জন ডাক্তারকে ট্রান্সফার করলেন আচমকা। সে নিয়ে প্রচুর হুল্লোড় হচ্ছে যে এই পরিস্থিতিতে 42 জন ডাক্তারকে ট্রান্সফার করা হয়েছে। প্রতিবাদের ডাক্তাররা সোচ্চার হয়েছে, বৃহত্তর গণমাধ্যম সোচ্চার হয়েছে, সাংঘাতিকভাবে মানুষ ফুঁসে উঠেছে, এমনকি ডাক্তার নন যারা, তারা বেশি ফুঁসে উঠেছে। নিজের পছন্দ মতো ঠিকঠাক যারা ছাত্র আন্দোলনকে সমর্থন করেছেন, সেই অনুযায়ী তাদের পোস্টিং রিশাফল করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। কি দেখলাম আমরা গতকাল সন্ধ্যেবেলা, নারায়ণ স্বরূপ নিগম, যার টেলিফোনটাকে মানে নিয়ে নেওয়ার সিবিআই নেওয়ার কথা বলেছেন শুভেন্দু, আমি সেই নারায়ণ স্বরূপ নিগমকে দেখলাম যে তিনি এসে প্রেসের সামনে প্রেস কনফারেন্স করে বললেন যে 42 জন যে ডাক্তারবাবুকে ট্রান্সফার করা হয়েছে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে করা হয়েছিল, সেই জন্য ওটাকে রদ করা হলো। আচ্ছা বলুন তো, এটা ন্যাকামো নয়, ভণ্ডামো নয়? একটু ভালো করে ভাবুন। এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম একটা স্বাস্থ্য দপ্তর নিয়ে টালবেটাল অবস্থা চলছে, তার মধ্যে 16 অগস্ট সার্কুলার বেরোলো, যে সার্কুলারে 42 জন ডাক্তারকে ট্রান্সফার করা হলো বিভিন্ন জায়গায়, সেখানে নাকি এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানতেন না। কেউ বিশ্বাস করবেন? আমি বলছি কোনো একটা বাচ্চা ছেলেকে বলুন, সেও বিশ্বাস করবে না। সেটা নারায়ণ স্বরূপ নিগম খাওয়াচ্ছেন, একজন আইএস অফিসার। কেন? পড়াশোনা শিখেছে। গোলামির এই লেভেলে নামিয়ে দিয়েছেন একজন আইএস অফিসার হিসেবে। সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমেই এদের ট্রান্সফার হচ্ছে। এবার বিপদে পড়ে বলছেন আমি তো জানি না। এখানে তো লুকিয়ে রয়েছে আসল কনস্পিরেসিগুলো। 42 জন ডাক্তারকে ট্রান্সফার, আপনি আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের সামনে কোনো ধর্না, জমায়েত, মিছিল কিচ্ছু হতে দেবে না। খুব ভালো কথা বলেছেন। প্রশ্নটা হলো যে সেদিনকে রাত্রিবেলায় র্যাফ পাহারা দিতে পারেনি কেন? তার প্রশ্নের উত্তরটা কে দেবে? এখন কঠোর হওয়ার, আমি কত বড় অ্যাডমিনিস্ট্রেটর এটা হওয়ার চেষ্টা করছেন। আমি ছাত্র সমাজকে বলছি, বিনীত গোয়েলকে মানে ওই পোস্ট থেকে নামানোর দায়িত্বটা কিন্তু বাংলার বৃহত্তর সমাজ ডিমান্ড করছে। আপনারা যে ডিমান্ড করছেন, এবং এই শেষ পর্যন্ত বিনীত গোয়েলকে সিবিআইকে নিতে হবে কাস্টাডিতে, তাহলে এই সমস্যার সমাধান কিন্তু হবে না। আমি দেখুন একজন মানুষকে খুব অপছন্দ করি ব্যক্তিগতভাবে, সেটা আমার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। এ রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস, কিন্তু তিনি একটা পোস্ট করেছেন, আমি দেখলাম। সে পোস্টে একটা দাবি খুব রেলিভেন্ট, একটু ছাত্র সমাজ একটু ভেবে দেখবেন। পরিষ্কার বলছেন যে ডাক্তারদের কনফিডেন্স ফিরে আনার জন্য আপাতত বেশ কিছুদিন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে হবে, সমস্ত হসপিটালগুলোকে সেন্ট্রাল ফোর্সের আওতায় নিয়ে আসতে হবে, এবং স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে তার খরচ বহন করতে হবে। দাবিটা সঠিক কিনা একটু ভালো করে ভেবে দেখুন। আপনারা বিনীত গোয়েলকে আর বিশ্বাস করতে পারবেন? আপনারা রাজীব কুমারকে আর বিশ্বাস করতে পারবেন? কলকাতা পুলিশকে আর বিশ্বাস করতে পারবেন? যারা ওইভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে নার্সিং স্টাফেরা লড়েছেন, সেদিনকে যে কোনো নার্সিং স্টাফের মৃত্যু ঘটতে পারত, তারা এই কলকাতা পুলিশকে আর বিশ্বাস করতে পারবেন? আবার ন্যাকামো করে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টাকে সারফেসে নিয়ে আসছেন, ইনিয়ে বিনিয়ে খুব সুন্দর বাংলায় বলতে পারেন তো, বলছেন আমরা এখন রাত্রিরের সাথী অ্যাপ ব্যবহার করছি। দূর মশাই, রাত্রিরের সাথী দিনের সাথী হতে পারে না, রাত্রিরের সাথী। অ্যাপ ব্যবহার করে বলবেন যে পুলিশ কম্বলের তলায় লুকোচ্ছে, অ্যাপ ব্যবহার করে বলবেন যে পুলিশ নার্সিং স্টাফরা বলবেন যে আমাদের বাথরুমে গিয়ে পুলিশ লুকিয়েছে, বলবেন এটা? কেন এইসব ভণ্ডামি করছেন? অভিনয় কেন করছেন? কিসের জন্য করছেন? এক্স মিলিটারি পার্সোনালদের হাতে প্রত্যেকটা সার্ভিস সিস্টেমকে দিয়ে দিতে হবে। সমস্ত দাদা দিদির লোক ঢোকে, রোগী কল্যাণ সমিতির নেতাদের কোটায় বরাদ্দ করার ঠিকাদাররা, তারা সিকিউরিটি সিস্টেমটাকে ছিনতাই করে নিয়েছে। সমস্ত সিকিউরিটি সার্ভিসে যত লোকজন ডিপ্লয়েড হয় না,
সমস্ত হচ্ছে দাদা দিদির লোক। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমি খুব আমাদের অফিসের খুব কাছে স্বাগতত্ব হসপিটাল, কোন কোন দাদার কোন কোন দিদির কতজন লোক ওখানে সিকিউরিটি সার্ভিসের মধ্যে আনট্রেন্ড লোককে টুল পেতে বসিয়ে রেখে দেওয়া হয়। যে কোনো সময় হসপিটালের ডাক্তার নার্সিং স্টাফরা আক্রান্ত হয়ে যেতে পারে, কেউ কিচ্ছু করতে পারবে না। আবার এখন বলছেন পুলিশ দিয়ে রাত্রিবেলা পেট্রোলিং হবে, সবাইকে গলায় আই কার্ড ঝোলাতে হবে। আচ্ছা বলুন তো, আলাপন বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো যখন, আলাপন বন্দ্যোপাধ্যায় আমার সহপাঠী ছিলেন, ভাবতে কষ্ট লাগে যে আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে এই লোকটাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ডায়লগগুলো পাচ্ছেন। ভালো লাগছে না, বিশ্বাস করুন। 31 বছরের কন্যার প্ল্যানটা আপনারা ফিরিয়ে দিতে পারবেন না, তার বাবা মাকে, এই বাংলাকে ফিরিয়ে দিতে পারবেন না। আর এখন বলছেন গলায় ম্যান্ডেটারি সমস্ত পরিচয়পত্র নিয়ে ঘুরতে হবে। ধরুন সঞ্জয় রায় পরিচয়পত্র নিয়ে ঘুরলো, তাকে আটকাবে কে? ওই যে সিভিক ভলেন্টিয়ারটাকে আটকাবে কে? কেন যারা বসে থাকবে, টুল পেতে বসে থাকবে, তারা তো সব দাদা দিদির কোটার লোক, শান্তনু সিনহা বিশ্বাসের লোক। যে সঞ্জয় রায়, তাকে তো স্যালুট ঠুকবে। আবার তো ওই কন্যারা আক্রান্ত হতে পারেন, ওই নার্সিং স্টাফরা আক্রান্ত হতে, কেন এই ভণ্ডামি, কেন এই অভিনয়গুলো করছে? বিশ্বাস করুন ভালো লাগছে না, আর যন্ত্রণাটা নিতে পারা যাচ্ছে না। আপনাদের কার কার কী ভালো লাগছে জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 31-এর কন্যার জীবন ফিরে আসবে না। কিন্তু আমি বলছি, যারা মিছিল করে না ওই উই ওয়ান্ট জাস্টিসে শুধু অপরাধীর শাস্তি চাইছেন, ভুল করছেন। আমি দেখছিলাম কিছু কিছু অভিনেতা বলছেন, আমরা তো মিছিলে হাঁটছি অপরাধীর শাস্তির জন্য। আরে অপরাধী আজকে শাস্তি পাবে, কালকে আবার একটা অপরাধ হবে। সিস্টেমের স্ট্রাকচারটাকে বদলাতে হবে। কোনো পুলিশ, কলকাতা পুলিশকে যে জায়গায় বিনীত গোয়েল টিম, রাজীব কুমারের টিম নামিয়ে দিয়েছেন না, আমি বলছি এটা সংশোধন হবে না। আপনি দেখছেন না রাজীব কুমার সেনকে দাঁড়িয়ে যখন ওই র্যানস্যাক হলো, হুলিগানিজম হলো আরজিকর হসপিটালে, আমি অ্যাংরি, ধরা পড়ে গেছেন না, ধরা পড়ে গেছেন বলে আমি অ্যাংরি অভিনয় করছেন। শুনছিলাম রাজীব কুমার নাকি বলেছেন যে ডোন্ট বি এক্সাইটেড, আমি অনেক পথ পরিক্রমা করেছি, আমি কখনো প্রেসের সামনে মুখ খুলিনি, তুমি কেন প্রেসের সামনে মুখ খুলেছ? আসলে এই সব পুলিশ অফিসারদের দিয়ে এই সমস্ত কিছুকে সাজানো হয়েছে। আমি শুধু বাংলা বার্তার দর্শকদের কাছে আজকে বলবো একটা কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ, এই স্লোগানটাকে জোরালো করুন। বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিতে হবে, স্টেপ ডাউন করাতে হবে। দেখে রাখবেন, আপনারা মিলিয়ে নেবেন, কয়েকদিনের মধ্যে বিনীত গোয়েলকে অন্য পদে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেবেন। যখন বুঝতে পারবেন যে বিনীত গোয়েল এবার ধরা পড়ে যেতে পারেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে, যেমন রাজীব কুমারকে নিয়ে গিয়েছেন মণিভাণ্ডারের আইটি ডিপার্টমেন্টের সেক্রেটারি, ওখানেও বসে আছেন, রাজ্যের ডিজি পদেও বসে আছেন। ভাবতে পারেন, আসলে যাদের দিয়ে অপরাধগুলো সংগঠিত করা যায় না, সেই সব লোকগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে আইডেন্টিফাই করেন এবং তাদের দিয়ে অপকীর্তিগুলো করেন। হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, বিনীত গোয়েল, দেখুন আপনি লোকগুলোকে একটু খেয়াল করে দেখুন, সব এদের দিয়ে অপকর্মগুলো, এখন সব সার্কিটটা তৈরি হয়ে গেছে। এই সার্কিটের প্রত্যেকের ফোনগুলোকে নিয়ে নেওয়া দরকার, এদের মধ্যে কার সঙ্গে কার কী কথা হয়েছে। আমি বলছি দেখুন, 31 বছরের কন্যা ফিরে আসবে না, কিন্তু 31 বছরের কন্যার মৃত্যুর পরের চ্যাপ্টারটা যেটা হয়েছে সেইটা নিয়ে একটু আপনারা ভালো করে চিন্তা করুন। 31 বছরের কন্যার জীবন আর ফিরে আসবে না, সেই কন্যার অপরাধী নয়, কোনো না কোনোভাবে শাস্তি পাবে, তাকে হয়তো তার হয়তো ফাঁসি হবে কিংবা যাবজ্জীবন হবে, কিছু না কিছু হবে, সেটা তো একটা দিক। তো তারপরের এপিসোডটা নিয়ে একটু বাংলা ভাবুক, আমি ভারতবর্ষ ভাবুক। আমি বলছি এই পার্টটা নিয়ে আপনারা ভাবুন যে কী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, কেন বডি ছিনতাই করা হয়েছিল, কেন বডি দ্বিতীয়বার পোস্টমর্টমের জায়গা দেওয়া হলো না, কেন তার বাবা মাকে 3 ঘন্টা ধরে ওখানে বসিয়ে রাখা হয়েছিল, কেন তার বাবা মাকে প্রিন্সিপাল বলেছেন, ওই বদমাইশটা, শয়তান ক্রিমিনালটা সন্দীপ ঘোষ বলেছেন, কথা বলতে হলে আমার ঘরে এসে কথা বলতে পারবে। ভাবুন তো, যার মেয়ে চলে গেছে, তার বাবা মাকে বলা হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলে প্রিন্সিপালের ঘরে গিয়ে কথা বলতে হবে। হসপিটালে একটি মানুষ এই পরিবারটার পাশে গিয়ে যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন, 10 লাখ টাকা তো আমি নিয়ে গিয়ে 10 লাখ টাকার অফার তো আমি দিতাম, স্যালুট মা, আপনি বলেছেন আমাদের টাকা দরকার নেই, এটাই তো চলে গেল। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলছি, বাংলার দাবি, ভারতবর্ষের দাবি, সারা পৃথিবী কথা বলছে। নিউ ইয়র্ক থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, আমস্টারডাম থেকে, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে মেলবোর্ন, সব জায়গা এখন প্রতিবাদে নেমে পড়েছে, সারা পৃথিবীর মানুষ নেমে পড়েছে। গ্লোবালাইজেশন হয়ে যাবে ভাবতে পারেনি। প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায় চাপতে চেষ্টা করেছিলেন, ওই জন্য বডিটা দ্বিতীয়বার যাতে পোস্টমর্টেম না হয়, দ্রুত গিয়ে সৎকার করিয়ে তারপর বিনীতকে বাঁচানোর চেষ্টা করেছেন, সন্দীপকে প্রাইজ পোস্টিং দেওয়ার চেষ্টা করেছেন। আমি শুধু বাংলা বার্তা দর্শকদের আজকে বলবো, মূল কনস্পিরেটর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েলরা। তার কারণ এই ঘটনা ঘটার জন্য আমি বলছি, এই ঘটনা ঘটে যাওয়ার পরের পর্বটাকে একটু দয়া করে আপনারা অ্যানালাইজ করুন। যারা ছাত্রছাত্রী সমাজ, বাংলার বৃহত্তর জনসাধারণ, ভারতবর্ষের বৃহত্তর জনসাধারণ, চিন্তা করে দেখুন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কী ভূমিকা পালন হওয়া ছিল। নিজে নির্লজ্জের মতো মিছিল বার করেছেন, হ্যাঁ, বুকে বাঁধলো না যে কন্যা হয়েছে, সিবিআইকে ফাঁসি দেওয়াতে হবে।
সন্দীপ ঘোষকে 26.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, আর কলকাতা পুলিশ তাকে 1 ঘন্টা কেন 5 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তার জবাবটা কে দেবে? এই সিভিক ভলেন্টিয়ারটাকে মানে যারা বড় করেছেন, যদি সিভিক ভলেন্টিয়ার মূল অপরাধী হয়, সেই শান্তনু সিনহা বিশ্বাসকে কেন কলকাতা পুলিশ ইন্টারোগেট করেনি যে এই সিভিক ভলেন্টিয়ারের এই দাপট কি করে হলো তিনি সাব ইন্সপেক্টর পুলিশের মোটরসাইকেলটা ব্যবহার করেন? হাজার হাজার প্রশ্ন। আমি বলছি বিনীত গোয়েলকে আমার সামনে বসিয়ে দিন, আমি 15টা প্রশ্ন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, 15টা প্রশ্ন করবো। একটি প্রশ্নেরও যদি উত্তর দেয় আমি সারা জীবনের মতো কথা বলা বন্ধ করে দেব, যদি সত্যিকারের উত্তরটা দিতে পারবেন না। আজ পর্যন্ত রাজীব কুমার এই বিনীত গোয়েলের মুখে যে এই ছেলেটি যে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে এবং ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে আছে, কথাটা বলতে শুনেছেন? সেখানেও লুকোনোর অধ্যায় রয়েছে, হাজার হাজার লুকোনোর অধ্যায় রয়েছে। আমি বলছি এই তথ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের মধ্যে